সুইস ব্যাংকেও নাই এত টাকা। ফেসবুকে অনেকেই বলে স্বামী বোধক প্রবাসী গোষ্ঠী টাকা খায়। আমার তো 21 পদক দেখে আমি ওই ধরনের ক্যাটাগরিতে আমি কেউই না, আমি চাইও না। কিন্তু আমি শিল্পী, আমি যেই জায়গা থেকে আমার জন্ম সেই জায়গার মানুষই আমার ডাকে না। কিন্তু আপনাকে ইজ্জত বাঁচাইতে গিয়ে দেখা গেছে আমারই তো কাজ নেই। আপনার কিভাবে মানে চলে তাহলে এখন? এই যে অ্যাক্টর ডিরেক্টর গিস অ্যাক্টর সিকিউরিটি এরা তো সবাই আছেন, কই একটা বারও তো আমার নিয়ে ভাবলেন না, চিন্তা করলেন না। লাখ লাখ কি কোটি কোটি টাকা দিছি। এই যে আমার বাসার সামনে যে ঝিলটা আছে না কিনা লিছি, এই যেটা পুরো সরকারকে লয়ে লিছি। ওই যে দেখেন 12 তলা 2টা বিল্ডিং আছে, এটি সব কিনা লিছি আমি। জানলা ফাঁকতে চায় থাকি, কে জানি কোন সময় এক আমি কাজ আছে, আমার কি কাজ আসবে না? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সবসময়ের জন্য সেই প্রার্থনা করে শুরু করছি লাইফের একটি এপিসোড। যদি আপনি মনে করেন আপনার গল্পটাও এই প্ল্যাটফর্মে আসা উচিত, সেটা মানুষের জন্য কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে শিক্ষণীয় হতে পারে, তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের যে ফোন নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নাম্বার তো আছেই, এছাড়া আমাদের যে মেইল অ্যাড্রেসটিও দেখতে পাচ্ছেন sharemystory24@gmail.com, সেখানেও আপনারা পোক করতে পারেন। সো আমি কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি অতিথি আলাপনে। অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আপনার নামটা নিজের মুখে বলতে হবে, যে নাম বাপ মা রেখেছেন বলেন। পুরো নামটা হচ্ছে মোহাম্মদ শামীম হোসেন। বয়স কত এখন? বাবা মার কথা অনুযায়ী 72-এর 12ই ডিসেম্বর। দেশ স্বাধীনের চেয়ে 1 বছর কম বলা চলে। তো মোটামুটি ভালো বয়স হয়েছে, কিন্তু চেহারায় বোঝা যায় না। আলহামদুলিল্লাহ। তো শামীম ভাই জন্ম জেলা কোথায়? জন্মটা আসলে ঢাকায়, ঢাকাতে। সিদ্ধেশ্বরীতে। দাদা মানে বাবার বাড়ি ছিল চাঁদপুর। আর এমনিতেই আমার যে ভোটার আইডি কার্ড বা যেটা আছে সেটা নরসিংদীর ঠিকানায় করে। বাবা কি করতেন? আমার বাবা রিক্সা চালিত। আমার একটা ভাই ছিল পিঠাপিঠি, 2 বছরের ছোট, মমিন করে নাম। ও মারা যাওয়ার পর থেকে আব্বার সাথে মা আর একটা ডিভোর্স না, আলাদা হয়ে গেছে। আচ্ছা। আলাদা হয়ে যাওয়ার পরে আব্বা চলে গেছে এক জায়গায়, মা আমার নিয়ে পড়েছিল এই সিদ্ধুশীতে। আব্বা যাওয়ার পর থেকে তো একটা মহিলা মানুষ, সেই সময় আকালের সময় সংসার চালানো ওনার জন্য অনেক কষ্ট হয়ে যেত। ঘর ভাড়া ছিল 15 টাকা, সেটা লালের মার বস্তি বলতো সিদ্ধুশীতে। মানে আমিও তখন মোটামুটি 7-8 বছরের বয়স, তখন ওই পরিমাণে বোঝ নাই আমার। মা একটা জায়গায় রাইখা দিত, শান্তিনগর বাজারে পানি দিত। তারপরে আমাদের গোলাম দস্তগীর মামার বাসায় আমার রাখতো। তো আমার আব্বা আবার আসা যাওয়া করতো, খুব একটা ইয়া দিত না। তো এর মধ্যে আমার একটা বোন হয়। আচ্ছা। আমার এই বোনটাকে আমি আবার ওই লালতে মানে ছোটোবেলায় থেকে পালতে পালতে বলতে বড় হয়েছে। বড় হওয়ার পর আমি মনে করেন যে মোচাক মার্কেট হোক বা মালিবাগ বাজারের মার্কেটটা, দোকানপাটে পানি টানি দিতাম, দোকানে ঝাড়ুটারে বা কাজ টাজ করতাম। বেশিরভাগ সময় থাকতাম হচ্ছে বেলেউড মহিলা সমিতিতে। এইখানে তো অনেক শিল্পীদের একটা আনাগোনা। তখন তো বিটিভির সবার কাছে টেলিভিশন নাই, আগে বক্স ওই যে ইয়াগুলো ছিল না, ওই বক্সগুলো ছিল। যখন দেখলাম যে আমার মার এইখানে মানে পানি টানতো না, এই জায়গায় দাগ হয়ে গেছিলো। দাগ হয়ে যাওয়ার পরে এটা তখন আমি বললাম যে মা যদি কাজ করে, মার যদি আমি কিছু করে খাওয়াইতে পারি, একটু কাজ করি। কী করবো কাজটা? কাজ তো নাই আমার। 88 সালের বন্যার আগে আগে শান্তিনগরে একটা গ্রুপ ছিল, তারা মনে করেন যে ওই ম্যানুয়ালের ঢাকনা, যে নতুন বাড়ি যে সুয়ারেজের লাইনের পাইপ, এইগুলা ওরা চুরি করতো, আমরা দিতাম বালুর মধ্যে লোকে রাখতাম। আচ্ছা। পরের দিন সকালবেলা এটা ভোরবেলা নিয়ে ওরা বিক্রি করতো। হয়তো ভাগে 1 টাকা পড়তো বা 4 আনা পড়তো, যাই পড়তো ওইটা ধরেন যে মাল ডাইরেক্ট দিতাম না, হয়তো তার ওই মানে বালিশের তলে রাখতাম বা কোনো রাখতাম। পরিচয় হলো কেমন এই গ্রুপের লগে আপনার? এই আমার জন্মটা এই জায়গায়। তো ও আচ্ছা, মানে সিদ্ধেশ্বরী আমার বাসা আর শান্তিনগর মোড়, কাহিনিগুলো হচ্ছে এই জায়গায়। আর ওই সময় তো এত লম্বা বিল্ডিং নাই। এই চোর গ্রুপের সাথে বেশি দিন না, তারপর থেকে ধরেন যে 88 সালে বন্যা, নৌকা ঠেলা, এই রিলিফ টিলিফ সাহায্য টাহায্য দিয়া মোটামুটি সংসার পাইছে। একটা সময় দেখলাম যে ওইটাও তো শেষ হয়ে যায়। তারপরে ধরেন যে ওই ঠাড়ারি বাজারে পকেট মার শিখতে গেলাম। আচ্ছা, আপনি নিঃসংকোচে বলেন, এগুলো আপনার জীবনের না এটা ওই পকেট মার শিখতে গেলাম। তো ধরেন যে ওইখানে ওই মাইক দই দেখে আমার আর থাকো। পকেট মার কিভাবে হইল? এটা হচ্ছে যে আমাদের একটা গ্রুপই ছিল, মানে ওই অঞ্চলের যে কোনো একটা গ্রুপ ছিল, ওরা ওই ধরনের কাজ করার জন্য প্রস্তুত ছিল। আচ্ছা। যেটা শিখতে হবে, কারণ তখন গ্রুপগুলোর হচ্ছে কি ছন্ন ছাড়ার মতো কয় না, পড়াবেন বাপ মা ছাড়া, ওরকম ছিল। তা আমি তালে গিয়ে পড়ে গেছি আর কি। আচ্ছা। তো ওই তালে পড়ে যায় আগে এটা শিখতে গেছিলাম। আচ্ছা। এখন ধরুন যে আঙুলের মধ্যে বাড়ি দেয়, কি করে না করে, ওই আর দেখা পুরোপুরি শিখা হয় না, আমার দেখা হয় না ওইভাবে। আচ্ছা। মানে নর্মাল যেটা শিখা হয়, বুক পকেট মারা, তারপর চাপ দিয়ে পকেট মারা, ব্লেড দিয়ে ইয়া করা,
এইগুলো মানে ওদের একটা ভাষা ছিল, আমার যতটুকু আমার এখন মনে নাই, সুই সুতা ইট পাটকেল, সুই সুতা ইট পাটকেল। ইট পালকেল এরকম টাইপের একটা ভাষা ছিল ওদের। হ্যাঁ। ওই এইসব কাজের মধ্যে দেখা যাচ্ছে যে কোনো পরিপূর্ণ নাই, তৃপ্তি পাই না। আর তার আগে মনে করেন যে এই ঈদের বাজার সাদাই কয় না, ঈদের সেমাই খাওয়া দাওয়া, এইটা আমরা মানে স্বপ্নেও পাই নাই। আমরা কোরবানি দিলে কোরবানি গোস্ত মা ইয়া তার দিয়ে ওই মশলা টসলা আগে শুকায় রাখতো, এইটা শুটকি বানায় রাখতো। তো ওইটা হচ্ছে আমরা 2-3 মাস খাইতে পারতাম। আর শ্যামাই বা ভালো কাপড় পরার মতন অবস্থা আমাকে ওরকম ছিল না। মা একবার আমার বোনটারে কাঁধে নিয়ে গুলিস্তানে গেছিল আমাকে লেগে জামা কাপড় কিনতে। আগে তো অনেক ইয়ারা ছিল যে এনো খুঁতি বানায় টেহানো রাখতো, তো আমার আসলেই রাখছিল। তো আসলটার আমার পেছে এই জায়গায় রাখছিল, ওটা কোন ফাঁকটা যে খুলে আছে এটা তোর মা জানো না। তো আমাকে কিনা হয় নাই ঈদের কাপড়টা, চুরি হয়ে যায় গুলিস্তান থেকে। তখন মা যখন বুঝতে পারছে, মা টের পাইছে, তখন সে আমগুলো এখান থেকে লয়ে আসবে। তো গুলিস্তান থেকে হাইটে আবার সিদ্ধু সেরে যেতাম। তো আসার পর আমি মারা দিকে আমার কাপড় কমু কবো, আবার এই কাপড় কিনে না, কাপড় টেয়া চুরি গেছে গা, কয়েক কাজ করার মৌসাকে জায়গা গিয়েছি গিয়ে মার্কেটে গিয়া ওই প্রত্যেকটা দোকান বন্ধ হওয়ার আগে, দোকান কিন্তু 2-3 দিনে বন্ধ থাকে। তো দোকান যখন গুছা হলা রাত বেশি রাইতে গেলে ওগুলো কাম করে দিতাম। কাম করে দিলে আমি আগে কইতাম, ভাই আমার একটা বই আছে, ছোট বই আছে, একটা জামা দিয়ে আমার মা কিনতে পারে নাই, ট্যাটে চুরি গেছে। তো আমার বোনটা একটা জামা দিছিল, একটু ফরাক টাইপের বলে, যে গোল ফরাক ছিল না, ফরাক টাইপের দিছিল। আরেকটা দোকান থেকে আমার একটা শার্ট দিছিল, শার্টটা একটু লম্বা। গেছি বাসায় বোনের দিছি, নিজে গিয়ে করছি। রাত্রে একটা হাফ প্যান্ট ছিল আমার, হাফ প্যান্টটা রাত্রে ওই 50 সাবান দিয়া ধুইছি, ধুইয়া ওইটারে রাখছি, মানে কই দেবো, চুলা তো আগুন নাই, ওই প্যান্টটা শুকানোর জন্য যেটা দরকার সেটা ওরকম জায়গা ছিল না রাত্রের বেলা। আর আমার একটা প্লাস্টিকের জুতা ছিল, ওই প্লাস্টিকের জুতা মানে এই যে ফিতাওয়ালা, এটা রাত্রে ধুইছি। ধুইয়া এইটারে লুয়ে গেলাম, এমনি ঘুরতাম, আর প্যান্টটা ঘুরাইতাম যাতে পানিটা গুলো দেখা। সকালবেলা সবাই ওটার আগে আমি এটা পুরা করে রাখতাম, কারণ শার্টটা তো বড়, ওইটা দেখাইতে পারতাম না, শার্টটা বড়। তো মায় আবার চলে তো ওই যেসব বাসায় কাম করতো মা, সেসব জায়গায় যাইতো গাও বন্যা লইয়া, আর আমি ঘুরতাম। আর সবার ঘরে সেমাই খাওয়া হইতো, পোলাও গরমা খাওয়াইতো, আমার ঘরে এরকম কিছু ছিল না। প্রায় 2-3টা ঈদ বোধহয় আমার কষ্ট করতে হইতেছে, মনে পড়ে না। মার ওই 2-3 বছরের ভিতরে ভালো কোনো কাপড় পরছে। বাবা আসতো না? বাবা কোনো আসতো না, বাবা আসার পরে শুরু করছে অনেক পরে সেটা। কারণ ওই সময় আপনার লেখাপড়া একদমই হয়নি। আমি লেখাপড়াই করি নাই, এই ইউসিপি স্কুলে পড়তাম, সেকেন্ড ব্যাগে যায় ও যাইতাম আর কি। তো ওইখানে যাওয়ার কাহিনী হচ্ছে যে খিচুড়ির লোভে সকালবেলা খিচুড়ি দিত গরু গোস্ত দিয়া, সকালবেলা খাইতাম, খাইও চম্পট দিতাম, চম্পট দিয়া শান্তিনগর বাজারে কুলিগিরি করতাম। কুলিগিরি? হ্যাঁ, সারাদিনে দেখলো 17 টাকা, 18 টাকা, 15 টাকা, 10 টাকা এরকম যা পাইতাম মারা দিতাম। সন্ধ্যার পরে কেরাসিন বিক্রি করতাম। কেরোসিন বিক্রি করতে? হ্যাঁ, ওই যে আগে তো মনে করেন যে রিক্সা ইয়াতে যদি হারিকেনে যদি বাতি না জ্বলতো, ট্রাফিক ধরলে দিত না। যেমন একসাথে নিলাম 100 টাকা, 200 টাকা এরকম করে যারা কিনতো আর কি, ওই একবেলা চলাইতো। তো এটার পর ওই সন্ধ্যার পরে যতটুকু বেসাইতো সিধাম বেলিউডে যাই, আর চৌপুটির দোকানে কাম করতাম। ওই চৌপুটির দোকান প্লেট টেলে দিয়ে দিতাম, দোকান বন্ধ হয়ে গেল। ওরা 8:30টার মধ্যে দোকান বন্ধ করে দিত, 8টা-9টার মধ্যে দোকান বন্ধ করে দিত। তো আমরা 1 টাকা দেখ বা 2 টাকা দেখ ওইটা মারাতে দিতাম। আস্তে আস্তে যখন দেখলাম যে আমার বোনটাও বড় যেতেছে, আমিও তো গেছে গিয়া, ওর জন্য বাসা ছিল না, বাস তা আমাদের ওইখানে তো বাসা করে, ওইখানে মায় ফুটা করে রাখতো। একটা তা আমি ফুটা করছি, আর একটা মায় করছে। আমার বোনের জন্য 1 টাকা 4 আনা 8 আনা করে জমাইতাম। আমরা পুরুষ ফুলা, আমাকে কোনো নিয়ে টেনশন নেই, ওর তো বিয়ের সময় লাগবে। এরকম করতে করতে মহিলা সমিতি ক্যান্টিনে কাজ করতাম, গাছ গাইতে আর মহিলা সমিতি 2টা মিলে কাজ করতাম। এটা কি বেলি রোডে? বেলিউডে। ওইখানে মনে করেন যে কেউ লোক যদি না থাকে তখন আমার টান দিত, ডাক দিত যে চিপস বেচা দেয়, নাহলে কাপটি দিয়া দেয়, এরকম করতো। আর লোক যদি থাকে তাহলে আমার ডাকতো না। এর ফাঁকে আবার ধরেন যে সুইচ বেকারিতে চাকরি করছিলাম, তখন সুইচ বেকারি এইখানে ছিল, ওনাদের ফ্যাক্টরি ছিল কলাবাগান, ওইখানে কাজ করতাম। একটা সময় চাকরি জায়গা, তারপরে জয় ভিডিওতে চাকরি করলাম, বিভিন্নভাবে কাজ করছি, কিন্তু
দেখলাম যে ওইটাতে সংসার চলতে না, 150 টাকা 200 টাকা বেতন, সংসার চলেই না। এর মাঝখানে মহিষাটিতে আবার চাকরিতে জয়েন হলাম, সেটা হচ্ছে সন্ধ্যার পরে কাজ করতাম, কিন্তু ওই যে রিক্সা চালাইতাম। এর মধ্যে আবার শুটিংয়ে কাজ করতাম হালকা পাতলা, ওইভাবে আমাদের বিটিভির কাজ হতো। অন্য জনের কাজে গেলে হয়তো 2-3 দিনের জন্য ঢাকার বাইরে চলে যেতাম। এর মধ্যে আমার মা আমার ব্যাংক দুইটা, বা একটা মাটির ব্যাংক ছিল আর বাসের ব্যাংক, এটি ভাঙে আমার ছোটো বোনটা বিয়ে দিতেছে। আপনি জানেনও না? না, আমি জানছি তাও 15 দিন পরে। এখন আমি যখন দেখি যে আমার জিনিসপত্র নাই, কী ব্যাপার মা, কয়েকজনের কার্ড দিছে। কার্ড দিছেন ইয়া দিয়ে দিছে বলবো, আমি কি জীবনও তো হ্যাঁ টেয়া নিত না ধার, কয় তুই গিয়া জিজ্ঞা যা। এখন হ্যাঁ আন্টিও কয় না, কোন জায়গায় জানি একটা ফ্যাস লাগছে। তা আমি আবার গেলাম আমার বেবিকেও, বেবি তোর মামার বাসায়। মামার বাসায় কবে গেছে? কই তুই আইছো তোর আগে, কালকে গেছে। আমি গেছি যাই দিয়ে আমার বোনে বলেছিলাম, তুই এনেকা কয় না কোনো কথা, তোর নাক ফুলাইছে কবে? কয় পরশু দিনের আগের দিন। কয়েছে নাক ফুলাইছে, তো এটা তো মায়া, আমরা যেটা জানি যে মায়া মানুষের বিয়ে হইলে নাক ফুলায়, তোর ফুলাইছে গা? কয় না। তো আস্তে আস্তে আমি শুনতে পাই যে আমার বোনটার বিয়ে হয়েছে, তার বয়স তো অনেক। আপনার কাছ থেকে গোপন করছে কেন? আমার কাছে গোপন করছে, মার পোলা পছন্দ দেখেছে গা। এটা আমি যদি রাজি না হই, তার ভিতরে একটা কাজ করলো। আর ছেলেও আপনার বিলুডের এই যে তার একটা দোকান ছিল, এই চা সিগারেট টিকিট বিক্রি করতো, দোকানটা ভালোই চলাফেরা আসলো, ওর জন্য আবার যাবতীয় করলাম। আস্তে আস্তে মিডিয়া সে ওই আমার কাজ করা শুরু হয়েছে গিয়া ওই আবদুল্লাহ মাহমুদ স্যারের দিয়া, যেহেতু মৌলিশতিতে আমার ক্যান্টিনে কাজ করা, এই মামুন স্যার, মামুনুর রশিদ স্যার, এই বিটিভির অনেক স্যার ভাই আসলো, তখন প্যাকেজ শুরু হয় নাই। এই টুকিটাকে হয়তো কাজে যাইতাম, আস্তে আস্তে প্যাকেজ শুরু হয়ে গেলো। মাসে একটা করে বিটিভিতে প্যাকেজ নাটক যেত, বুলু ভাই বানাইতো, মামুন স্যার ডিরেক্টর দিয়ে, আবদুল্লাহ মামুন স্যারের, মানে অন্যান্য তারাবাই ছিল, অনেকেই আসলো ডিরেক্টর। যখন প্যাকেজটা সাপ্তাহিকের জায়গায় চলে আসলো, আস্তে আস্তে কাজ শুরু হয়ে গেলো ভাড়া। এই দেখলাম যে আমার টান আসছে। কি কাজ করতেন আপনি ওখানে? প্রোডাকশনে। ও আচ্ছা, প্রোডাকশন বয়। প্রথমে এই বয় চা পানি আগায় হ্যাঁ দেওয়া। আগায় দেওয়া। একটা সময় আমাকে বলিউডের প্রিয় শামীম বলা হইতো। প্রিয় শামীম? প্রিয় শামীম। আমার ডাক দিতে একদিক দিয়ে আমি নাইয়ে দিতাম, মানে আমি ডাকের আগে দুধ দিতাম। ও, তা আলহামদুলিল্লাহ, এটা যারা 90 দশকের আর্টিস্ট, 95 এই টাইপের যারা আসছিল, তারা বলতে পারবে আমি আসলে কী আসছিলাম। একটা সিঙ্গেল নাটক বানাইতে 1 সপ্তাহ লাগতো তখন। এখন তো একটা সিঙ্গেল নাটক 1 দিন 1.5 দিন হয়ে যায়। আর একটা 7 পর্বের নাটক পাওয়া মানে হচ্ছে আমাদের জন্য ঈদের দিন। 14 দিন 15 দিন একটা 7 পর্বের নাটক। আর 21 পর্ব বা 500 পর্ব এই সময় ওইরকম অবস্থা ছিল না। তা আস্তে আস্তে মিমিয়া পার তার একটা নাটক ছিল হাওয়াগনে, কি জানি একটা নাটক ছিল, আমার মনে নাই। পাবেল ভাই ছিল, জাহিদ ভাই ছিল, রুবেল ভাই ছিল, 3টা হিরো একটা নায়িকা। তো ওনার প্রোডাকশন আমি কাজ করা শুরু করলাম। তখন আমার ওই সময় বললো যে আমি একটা প্রোডাকশন হাউস খুলতেছি, তুই কাজ করবি। তেমন কিছু আলহামদুলিল্লাহ। তখন কি উনি মাছরাঙ্গা, ওনার প্রোডাকশন হাউসের নাম কি? মাছরাঙ্গা প্রোডাকশন হাউস। মাছরাঙ্গা না? হ্যাঁ, মাছরাঙ্গা তো খুলে নাই। না, খুলে নাই। আমার শুধু বলছিল তার বাসায় সব কিছু হইতো। তারপর আরও একটা সিঙ্গেল নাটক বানাইলো। তো বানানোর পর বলছে যে আমরা অলরেডি সব কাজকর্ম শোনো, আমাদের অফিস খোলা হয়েছে ডিউচেসে। তো আমি করলাম যে আচ্ছা ঠিক আছে আপা, যেহেতু আমার তো এখন চাকরি বাকরি নেই, আমি চাকরি নিয়েও নাই, আমার তো সংসার চালাইতে হয়, তা আমার একটু হাত খরচা দিয়ে না আসা। তখন বিয়ে শাদী করেননি আপনি? না, আমি বিয়ে করছি। তখন বিয়ে করে ফেলছেন? বিয়ে করছি হচ্ছে মিমি আপার হাউসটা শুরু হইল গিয়ে আপনার 2000 সালে। বিয়ে করছি 2000 সালে। 2000 সালে বা এরকম একটা কিছু হইব, আমার খেয়াল নাই। কেমনে করলেন? এটা আমার মা পছন্দ করে, সব কিছু মায়ের প্যাচ লাগাইছি আর কি। আচ্ছা আচ্ছা। তবে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আচ্ছা, মিমি আপার হাউসে গেলেন কিভাবে? বললো আপনাকে? ওই মিমি আপা অফিসে যাওয়া আসা হইতো, তখন যাওয়া আসাতে আমার বলতেছে আমরা উত্তরে একটা হাউস নিছি। কোথায়? 7 নম্বর সেক্টর, লেক ড্রাইভ রোডে। ওই হাউসটাতে আমরা প্রোডাকশনে কাজ করবো। আর তুই যেহেতু এখন আমাদের প্রোডাকশন শুরু হয় না, তুই আসা যাওয়া করবি, আমার এর বাবদ তোর 200 টাকা করে দেওয়া হবে পার ডে। আমি আলহামদুলিল্লাহ। তো আসা যাওয়া করতাম। আসা যাওয়া করতে করতে মিমি আপার হাউস শুরু করলো। আমরা বন্ধন নাটক সব আস্তে আস্তে আমরা তখন প্রোডাকশন বয় হিসাবেই আছি, আপাতত ওরকম নেই, আমাদের বেতনমুক্ত হয় নাই। তো যখন হাউসটা নেওয়ার পর আমরা শুটিং শুরু করবে, এর মধ্যে সেট করা, প্রত্যেক দিন রাতে একটা করে একটা রুম রেডি করতো। আর মিমি আপার হচ্ছে খুঁতকুতা, উনি হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন, বন্ধন নাটকে দেখবেন যে মনে হচ্ছে একটা ফ্যামিলি হাউস, মানে এখানে পরিবারই বসবাস করে, সব কিছু আছে। আমাদের প্রত্যেকটা রুম গুছাইতে আমাদের পুরো 1 দিন 1.5 দিন লাগতো, রাত থেকে শুরু করতাম। তো এই কাজ করতাম।
তো হঠাৎ ওই বন্ধন নাটকটা শুরু হয়েছে, আমরা একটা করে রুম করতাম। এখানে একটা ক্যারেক্টার ছিল লোকমান, ছেলেটা কাজ করতো। আমাদের শামীমা আপা নামের একজন ডিরেক্টর ছিলেন অনেক আগের, উনি টুকিটাকে শর্ট ফিল্ম টাইপের এফডিসির দিয়ে পরে ওনার ছেলে আর ওনার মেয়ে এই নাটকে কাজ করে, চিত্তাদির মেয়ে হিসেবে ক্যারেক্টার করে মেয়েটা। তো যাই হোক, ওই ছেলেটার আবার পরীক্ষা, 2 দিন শুটিং করছে, 3টা না 4টা সিন করছে। এখন যে সিনগুলো করছে সেটা হচ্ছে 20 পর্বের লাস্টে, তো শুরুর দিকের যে সিনগুলো সেটা করা হয়নি। এখন ঘটনা হয়েছে, যদি শুরুর দিকে করা হতো তাহলে সপ্তাহে 1টা করে পর্ব যায়, 2টা করে পর্ব যেত, তাহলে কাভার করা যেত, কিন্তু সেটা না। এখন পরীক্ষা শুরু হয়েছে, এখন ও করতে পারবে না, সামনে নিয়ে গেলো কাম, নিয়ে গেছে। কিন্তু এই রাত্রে ওই ক্যারেক্টারটা কারে দিবে? তো এখন তাদের চিন্তা ভাবনা হচ্ছে, উষা আর টিয়া ছিল, ওরা 2 ভাই, ওদেরকে ফোন দেওয়া, একজন আব্দুল মাহমুদ স্যারের সাইডে আর মামুন রশিদ স্যারের সাইডে আরেকজন। এখন হ্যাঁ করতে পাইতেছে না, ইমার্জেন্সি কই পাবো আমরা। এখন হ্যাঁ রাত্রে সবাই প্ল্যান করলো, তো সকালবেলা দেখি কী করতে, আমার অন্তত 20 পর্বটা দিতে হবে, এই কারণে 1 তারিখের অনিয়ার ডেট 21 টেলিভিশনে। পরে কয় শামিম দিতে দেন, থা আমার কইছে, আমি তো আসমানতে পড়ে আছি, আমি কি না চাই এই কাম আমি ভাবতাম না পা। তখন আবার মানে আস্তে আস্তে আমার ওই প্রোডাকশন চলা অবস্থায় আমার একটা দায়িত্ব দেওয়া হয়েছে, পুরো টিমে খাওয়া দাওয়া যাবতীয় কাজ তোমার বাইরে আর কেউ কোনো কথা বলতে পারবে না, কী খাওয়াইব না খাইব এটা তোমার ডিসিশন। আমি কিছু আলহামদুলিল্লাহ, কিন্তু আমি তো লেখতাই না, একটা কলা বাইরি লিখতে হইলে আমার একটা লোক লাগবো, কইছে তুই ক দিয়ে লিখবি, আমি বুঝলাম ওইটা কলা, তুই গ দিয়ে লিখবি, আপনি বুঝলেন ওইটা গরুগ্রস্ত, মুরগি ম দিয়ে লিখবি, আমরা ওইটা মুরগি দিয়ে নেবো, আর যেটা আমরা না বুঝবো সেটা তোর জিগাবো। আমাকে আইসা এই করতে করতে নাটকটা হঠাৎ আমার যখন কইলো যে এটা তুই কর, আমি আমি তো অ্যাক্টিংয়ে কিছুই জানি না, আর কোন সময় আমার অ্যাক্টিংয়ের চিন্তা ভাবনা আমার মাথায় নেই, মাফ করে দিন না পাও, আমার তো 20 পর্বটা জমা দিতে হবে শামীম, তোরা যদি একটু হেল্প না করতে কেমনি কী? আমি তাহলে আমি কেমনি, আমি তো এটা পড়তাম না, আপনারা আমার একটু সহযোগিতা দেবেন। এই সহযোগিতাকে দিল আমাদের অমিতাভ রেজা ভাই, পান্থসারিয়ার ভাই, তুষার ভাই, জাহিদ ভাই, সবাই আমার সাহায্য করে। ইভেন আমার নূর ভাই আমার একটু সাপোর্ট দিচ্ছিল একটা, কারণ এর লগে একটা সিন ছিল। প্রথম দিন কি আপনার আমার প্রথম সিনে আমার তুষার ভাইয়ের লগে সিন ছিল। সিনটা ছিল এরকম যে, লোকমান জি মামা, এতক্ষণ ডাকলাম তুই গেছিলি? ওই যে কবুতরের খাওয়ান দেওয়া হয় নাই তো, কবুতরের খাওয়ান দিতে গেছিলাম। খাওয়ান দিছো তো? দিছি। আচ্ছা এদিকে দেখতে আমার কেমন দেখা যায়? আপনার ইন্দা মামার মতো লাগে। কার মতন? আরে ইন্দা মামা ইন্দা মামা কেরা? ওই যে পাকিস্তানি ক্রিকেট খেলা না, ওই যে মোটা কেটা, তুই সবই তো মোটা। তো ওই সিনটা যখন করছি তখন সবাই আমার মোটামুটি তাড়াতাড়ি দিছে, আমি মানে পারছি আর কি, পারছি কিছু একটা করতে করতে। এই সবাই যেহেতু একটু সহযোগিতা করে, আর ওই আমার পুরো ইউনিটটা চলাইতে হয়, খাবার টাবার আমারই দিতে হয়। এখন পারতাছি না আমি, মানে দেখা গেছে যে ওই আমি এই সিনটার লগে তোর যাইবার লগে সিন 6 নম্বর পর্বের সিনটা করে গা, 6 নম্বর পর্বে একটা চটকনা আছে, আমি তো জানি না চটকনা আছে যে। তো ধরেন যে আমার আয় লোক মানে এদিকে, জি মামা কইয়াছিল এতক্ষণ কবুতরটা ওই যে বেডরুম বানাইছে, ড্রয়িং রুম বানানো লাগবে না, তো ড্রয়িং রুম বানানো লেগে পড়ার দিয়ে কাটতেছে। তো না বারবার কইছি তুই মায়ের লগে থাকবি, মায়ের পায়ের কাছে থাকবি, তুই আসলি না কা কবুতর খান দিয়ে ঠাস করে চট মারছে। তো এই জীবনে পয়লা কিন্তু শর্টে গিয়া চর খাওয়া আর ন্যাচারাল চর খাওয়া, আমি তো পুরো তব্দ হয়ে গেছি গা, বললাম না কিছু, কিলিয়ে চরটা মারলো। তো আমি ভাবছি এই সিনটা, এই নাটকটা যখন অনিয়া শুরু হইলো 6 নম্বর পর্বে যাইয়া আমরা স্যামসাং চৌধুরী স্যার যেহেতু আমাদের কোম্পানির মালিক, এইটা আর পিন্টু স্যার এটা দেখছে, দেখা মজা পেয়েছে। আচ্ছা, এখানে একটা কথা বলি, যাদের নাম আসছে স্যামসাং এস চৌধুরী, উনি হচ্ছেন স্কয়ারের কর্ণধার। স্কয়ার কোম্পানি বাংলাদেশে এমন কেউ নাই যিনি চেনেন না। আর পিন্টু স্যারের কথা আসছে, উনি মাছরাঙা টেলিভিশনের এখন সিইও, আমার ডিরেক্ট স্যার ছিলেন, অসম্ভব ভালো মানুষ, অসম্ভব ভালো। আমি সবসময় দোয়া করি স্যারের জন্য। জি, মাছরাঙা প্রোডাকশন হাউস তো আলটিমেটলি হ্যাঁ তাদের, হ্যাঁ ফোন দিছে লেখা মিমিয়া পা মারে যে শামীম তুই রে তোরা স্যারে ফোন দিল কা, আমি তো জানি না, স্যার আমার ফোন দিব স্যার তো আমার চিনি না, তা তো জানি না, তোর চিনে না এটা জানি না, তুই যা অফিসে তোর ডাকছে। আমি আবার করতাম কি, প্যান্ট পরতাম, মানে আমার সব আবেগ খারাপ ছিল, আমি প্যান্ট এমনি থাকতো আমার, মানে এমনি আমি সবসময় এরকম থাকতো। তা আমি করছি কি, তারা হুড়া কুড়া এবং জুতাও, আমি জুতাটাও আমার প্লাস্টিকের জুতা, আমি কী করবো, কেমন কী করবো,
আল্লাহ মাথায় কাজ করতেছে না, গেছি তো এমন আমার ছুটি দুপুর টাইমে গেছে, খাওয়ার টাইমে গেছে না, তো না গিয়ে আমি তো প্রথমে দাঁড়াইছি, দাঁড়ার পর বইছি, সুন্দর করে বস, আমি বুঝছি স্যার, সুন্দর করে বস, আমি বুঝছি। এর আগে অভিনয় করছিলি? না স্যার। কে বলছে আপনাকে? পিন্টু স্যারে। পিন্টু স্যার, ওকে। অভিনয়ের প্রতি কোনো ধারণা ছিল? আমি না স্যার, ধারণা ছিল না। এই চেকটা নিয়ে যা, যে তোর মিমিটে দিবি। তো কত টাকা চেক ছিল এখন জানা নাই। ও এটা কিন্তু ওনার দ্বারা সম্ভব। এরকম অনেক গল্প আছে যেটা আমরা ভেতরের লোকজন জানি, বাইরের লোকজন। হি ইজ রিয়েলি লাইক দ্যাট। তো স্যার আমার কাছে ভালো লাগছে, তুই যে অ্যাক্টর না এটা আমার তোর অভিনয় দেখে বুঝি নাই, আমার তো তুই প্রফেশনাল অ্যাক্টর, তুই গেল এটা। তো হঠাৎ আমাদের অ্যাকাউন্ট ছিল যে কে জানি একজন অ্যাকাউন্ট, আমি কিন্তু তখনও বেতনভুক্ত আর্টিস্ট অফিসিয়াল কর্মী ছিলাম না। সবাই জানে আমরা বেতন পাই এবং মিমিও পাও জানে আমাদেরকে বেতন দেওয়া হয়, কিন্তু অ্যাকাউন্টসটা স্কোয়ার আন্ডার থেকে গেছে আমাদের ইয়েতে। তখন হঠাৎ তাদের হিসাব নিয়ে বসে না, যে অডিটরে অডিট কি জানি কয়, অডিট হয়েছে, হওয়ার পর তাদের কিছু বিষয়ে সন্দেহ হয়েছে, এই কারণে আমার ডাকছে অফিসে, স্বামী মাসও স্যার ডাকছে, আমাদের অডিট বসছে। তা আমি অডিট কি স্যার, অডিট কি? হিসাবের গরমি নিলে ওই আমাদের যখন ভুল হয় তো ওইটা ধরে, আমি ভুল ওই পোকা আমার জানা মতো এরকম বলে গিয়েছি। তো যাওয়ার পরে মানে সবাই এক সাইডে বসে না, মনে হচ্ছে যে আমি আসামি মতো না, তাই আমার একটা করে অডিট প্রশ্ন করতেছে, সেই সময় তুমি তো বাজার সাথেই করে। আমাকে জি স্যার আমি করি। এই কাগজগুলো কে লেয়? স্যার আমি লিখি না। লেখে ওই যে আমাকে অ্যাকাউন্টস স্যার লে। আচ্ছা বলো তো, শুটিংয়ের সময় আমাদের শুটিং চলাকালীন অবস্থায় বাজারঘাট তো যেটা লাগে, যে সন্ধ্যার সময় যে খাবারগুলো দাও, কী কী দাও? আমি স্যার এক এক দিন এক একটা, ধরেন ভাত বা গরু গোস্ত বা মুরগির, দেশি মুরগি রান্না করে এগুলা। আচ্ছা ইউনিট কতজন? আমি কি এক এক দিন এক এক রকমের লোক থাকে, ধরুন যে 26 জন থাকে, 30 জন থাকে, 35 জনও থাকে, ড্রাইভার বেশি থাকলে ওইটা মিলে। তো বেশিরভাগ সময় 30 জনের মতনই থাকে, আর আমরা যারা আছি তারাই। এই তো আমার বলো যে তোমার হিসাবে আমার বললো যে এখানে গরু গোস্ত প্রত্যেক দিন কেমন? আমি একদিন স্যার 2.5 কেজি লাগে, 2 কেজি লাগে, 1.5 কেজিও লাগে, মুরগি 2টা লাগে বা 3টাও লাগে স্যার। যেহেতু রাত্রেবেলা অনেকে রুটি খেয়ে যায়, 100 পিস রুটি বা 150 পিস সিদ্ধ আটা রুটি, এটা আমরা অর্ডার দিই ওই অনুযায়ী। তো তুমি যখন দাও ওনারে সারাদিনের হিসাবটা কখন দাও? আমি স্যার রাইতে দিই। তো এটি মখন আমি ওই যে কলা আমি মুরগি মদিয়া, তো এইভাবে আমি দিই স্যার, এইভাবে লিখে দেয়, আমি খালি দামটা উঠে দিই। আর কইছে স্যার এটা এই যে 2 দেওয়া আছে মানে 2 কেজি, আর আরেকটা দেখবেন 2 যেটা মুরগি ওটা 2টা মুরগি, এইভাবে লিখে দিলেও নিলে। কোনো দিন কি 3 কেজি করে গোস্ত আনছো? আমি না স্যার, আমার জানা মতো কোনো দিন আমি এটা আনি নাই। মুরগি কি কোনো দিন 3টা বা 4টা আনছো? আমি না স্যার, মুরগি তো 4টা আনার সব অপশনই নাই। এরকম হিসাব করে যখন দেখলো যে তোমাকে তো মাসে 5,000 টাকা করে দেওয়া হয়। কি স্যার 5,000 টাকা করে বেতন? কারে তোমাকে কবে দিচ্ছে? স্যার আমার কবে বেতন দিচ্ছে? বেতন দেয় নাই, হ্যাঁ আসমানতে বেড়ে আছে গা। মানে আমার যে 4টা মাস আমি দূরে কাজ করতেছি, বেতনই পাইনি। ওই যে কাজ করি ওই বাবদ আমাকে টাকা দেয় প্রত্যেক দিনটার হিসাব। আমি যতটুকু জানি, আমার যেটা গেস করছি, এই ঘটনা যে করছে তার চাকরি নেই, চাকরি থাকবে না। স্কয়ার এরকম হলে অসততার কোনো জায়গা নেই। তো এইভাবে হিসাব করে দেখলাম যে উনি মোটামুটি আমার মানে ওই যে আমার যে শুটিং করি এই বাবদে, আমি অ্যাক্টিং করি যে এই বাবদে আমার 5,000 টাকা দেয়। ওইটাই আমি মনে করছি এইটাই আমার টাকা। আর কোনটা? তো রিক্সা আমার আজ কথা জিজ্ঞেস করছি, আমি স্যার এর একটু ঝামেলা আছে, আমি নিজেই করি, এটা স্যারেও জানে, আমি কয়ে রাখছি স্যার। তো কী ঝামেলা? আমি কি স্যার ওই সকালবেলা যখন ওই কাঁচা বাজার করতে যাই, তখন ওই আমি ভোরবেলা যাই, হাইটটা ওই রাজলক্ষ্মী যাই, আবার হাইটটা রাজলক্ষ্মীতে আসি। এখানে যে 10টা টাকা রিক্সা পারে এটা আমি খেয়াল স্যার। কী খাও? আমি কি স্যার খাই, স্যার বিড়ি খাই। আচ্ছা ওইটা তোমার পরিশ্রম,
কিন্তু ওইটা কীভাবে হলো, আমি কি স্যারকে কয়ে রাখছি, স্যার আমি কিন্তু আইটটা যাই রাইটটা হি, ওইটা কিন্তু আমার রিক্সা ভাড়া পাও না, এটা আমি বলছি স্যার। আমি স্যারের জিজ্ঞেস করে বলছি, হ্যাঁ জি স্যার বলছে, তো সত্য কথাই বলছে। এরপর ওনার তো চাকরি নেই, বেতন আমার পুরোটাই পাইছি, এবং আমি টোটাল ওই বেতনতে পেয়েছিলাম 35,000 টাকা। অনেক টাকা ওই সময়। ওই স্যারের ওই টাকা আর এটা মিলে 75,000 টাকা টাকা কিনে কোথায় কিনছেন? আমার নানা বাড়ি যে নসন্দি ভাই, ওকে। রাস্তার সাথেই পাইছি, কিনছি। এখন ওইটাতে আমার বাড়ি করছি একটা 4 তলা ঘর দিয়া, ওটা আমার মা শখ ছিল, ওটা করে দিছি মারে। এই যে 20 পর্ব বা তার পরবর্তীতে স্যারের চাপে পড়ে কিন্তু স্যার আরেকবার দেখছে আমি 20 পর্ব পরে করুন না, কিন্তু আমি অ্যাক্টিং জানি না, স্যারে তো একবার দিছেই। এরপরে আবার মিমিয়া পা স্যারের কইছে আমি তো করবে না স্যার, কী করবো, আমি আবার বুদ্ধি দিয়ে দিছি। একবার কী বুদ্ধি দিছি, যে লোক মা স্যারের তো পরে মেরেছে এবং মেয়েটা বলে করতে চাইতেন না কেন? মানুষ তো চায়, আপনি চাইতেন না? না ভাইয়া, আমার না অভিনয়ের প্রতি কোনো ইয়েই ছিল না, কারণ আমি জানি যে অভিনয় জিনিসটা অনেক কষ্টের, এই কষ্টটা আমি নিতে পারবো না, আমি পারবো না, কারণ আমি দেখছি যে মায়ের খেতেও দেখছি, অনেক দেখলাম ঠাস করে মারিতে, এই জিনিসটা আমি ভয় পেতাম, টটকটা। তো যাই হোক, এখন স্যারে আবার ডাকছে, গেলাম, যাওয়ার পর স্যার বলছে কী ব্যাপার স্বামী, তুই বলে অভিনয় করবি না? কে কইছে স্যার? তার কথা দেয়, আমি না স্যার কই নেই তো, তুই বলে গেছো লোকমান থেকে ছাড়তে পড়ে আছে, আমি না কে জানি কইছে এই কথাটা, আমি কিছু লোকমান যদি মেরে আনলাম তাহলে অ্যাক্টিং করবো কেটা, কইছে বুঝছি যা, এরপর যে আমি তো ধরা গেছিলাম গা। পরে এই শুরু হইলো, তারপরে এই আস্তে আস্তে লোকমানের চাহিদা, অ্যাক্টিংয়ের জায়গা থেকে সবাই আমার যেহেতু সাপোর্ট দিছে, করলাম পুরো 45 পর্ব, 145 পর্ব পর্যন্ত করা হইলো। 145 কি বন্ধন? বন্ধন তখন বাংলাদেশের সময় গিয়ে সিরিয়াল আর কি সর্বপ্রথম। পরে ইটিভিতে বন্ধ হয়ে গেল গা। হ্যাঁ, ইটিভি বন্ধ হওয়ার পর আর তো নাটক ছিল না। আপনার বাসায় টেলিভিশন ছিল যে সময় ওটা অভিনয় করতেন? আপনি দেখতেন না আপনার অভিনয়? আমার হ্যাঁ, আমি অ্যাক্টিংয়ের পরে গিয়ে আমার একটা ছোটো 14 ইঞ্চির একটা টেলিভিশন কিনছিলাম। আচ্ছা। ওই তখন তো স্যাটেলাইটের ডিশ লাইন না, এমনি দেখা যেত। হ্যাঁ, ইটিভি তো এমনিতেই আসতো, টেরিস্টোরিয়াল ছিল। পরে আমার মা দেখতো, খুব ভালো লাগতো। এই যাই হোক, মিমিয়া পরে ওই চিলে কোঠা করলাম, অফবিট করলাম তাহসানদের সাথে, প্রথম নাটক 3.5 তলা। এই আস্তে আস্তে সিরিয়ালগুলো করলাম। তো আব্দুল্লাহ মাহমুদ স্যারের ভাতিজার ক্যারেক্টার করছি, মামুন রশিদ স্যারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি, অনেক নাটকই করছি। একটা সময় যে আসলে মাছরাঙার এই সেকশনটা বিশাল লম্বা একটা লস দেখাইছে, কারণ লসটা আমি আসলে জানি না, এটা বুঝিও না। পরে আমি 2006 সালে আমি আপারে বইলা বললাম, আপা মানুষ তো আমার বানাই দিলাম 3 স্টার, এখন তো মানুষের চাইতেছে কি মানে এই প্রোডাকশন হাউসের বাইরে কাজ করা শুরু করলেন? হ্যাঁ, অনুমতি চাইলেন? হ্যাঁ চাইলাম। হঠাৎ করে দেবাশিস বড়ুয়া দীপ ভাই, এটা উনিও ক্যামেরাম্যান ছিল, তো ওনার এক নাটক ছিল হচ্ছে লাবলুবাড়ি নিয়ে করবে, তিশাপা আছে, লাবলুবাই, আমি, নাম হচ্ছে ব্যস্ত ডাক্তার। তারপর দৈনিক তোলপাড়। দৈনিক তোলপাড়, হ্যাঁ, যে নাটকগুলা এখনও মানুষ অনেকে বলে, ব্যস্ত ডাক্তারটা সবচেয়ে বেশি বলে। এর মাঝখানে এই ব্যস্ত ডাক্তার, এই 2টা সিরিয়াল দিয়া মাঝখানে গ্রামীণ ফোনের আরেকটা বিজ্ঞাপন এলো, ইসমাইল, তারপর গ্রামীণ ফোন পেসার হান্ড, একটা 2004 সালে ছিল, যেটা আমাকে মিমি আপা করতে নিষেধ করছিল, যে কাজটা করবি না তুই। 2004 সালে কেন? আমার হিপ জয়েন্ট ভাঙ্গা, আমার ওই পাশটা ভাঙ্গা। আমি ওই আমাদের বন্ধন টিমের একটা ক্রিকেট খেলার টিম ছিল, তো আমি শিল্পের মধ্যে ছিলাম, আমার রাখছিল, কিন্তু ওই বল আনতে যাই আমি পুরো দেখে 3 তলার থেকে, বাম পাশটা খেলা। তো 2.5 মাস ওনার আন্ডারে আমি শুয়া খাইছি ব্যাংকে দিয়ে, আমাকে দেনে কোনো কাজ করতে, স্যালারি আমার দিছে, বেতন দিছে, আমার সংসার চলছে। তো ওনার কথা হচ্ছে তুই করবি না বিজ্ঞাপনটা, কারণ আজকে হিপ জয়েন্টটা তোর ফিট হচ্ছে, এখন তুই প্যাচ দিয়ে হাঁটস, যদি তোর কিছু হয়ে যায় এটার ড্রাইভারকে নিবে, তুই নিবি? তা আমি আবার না করে দিছি, আমি ভাই দিব না, কাজা ফই দি ভাই, এটার এই আর্টিস্ট সিলেকশন করছে, আবার ফই দিবে মানে আমাদের। আমি স্যার যা কর আপনি কর, যদি আফাই দেয় তাহলে আমি আমো, আনলে আমো না। পরে মেয়ে আবার কেমনি কেমনি রাজি করে, ঠিক আছে আপনার নেন দায়িত্ব, আমি নাই, আমার সাথে স্বামীর কোনো যোগাযোগ নাই, ওর ব্যাপারে আমি কিছু জানি না। পরে আমি আর কী করবো, ওই অবস্থায় গেছি, গিয়ার পরে অমিতাভ ভাই বললো যে দেখি আমরা তোকে যথেষ্ট চেষ্টা করবো যাতে হাঁটা ছাড়া কোনো কাজ করা যায় কিনা। তো বিজ্ঞাপনটা করলাম, করার পরে এডিটিং করার জন্য বোম্বে গেলো, মাদ্রাজে গেলো, গিয়া কালার কারেকশন টারেকশন কী করে আনলো, আমার পরে করলো ডাবিং করতে হবে। তখন হাঁটি, আস্তে আস্তে হাঁটি এই ধোনিতে, বেলুড়ে আমি নিজেই করতে গেছি ডাবিং, আমি নিজেই মজা পাইছি, আমি আল্লাহ আমার তো ভালো লাগছে, কী সুন্দর লাগতেছে আমার, মানে অ্যাক্টিংটা, এই বাসার ভাই, রফিক ভাই, পাইলট ভাই,
মাশরাফি এদের সাথে অ্যাক্টিং, আর মানে আমার কেমন যেন লাগতেছে আর কি। আচ্ছা, যখন নাটক এই বিজ্ঞাপনটা অনিয়ার হলো, ও বাংলাদেশ ইন্ডিয়ার সাথে খেলা ছিল, হবে রোজার ঈদের আগে বা পরে, আগে রিলিজ দিছে এই বিজ্ঞাপনটা। শুধু ওয়েটার এই ডাক্তার দিছে এই পর্যন্ত, ঈদের থেকে শুরু হয়েছে ওইটা পুরোটা দেওয়া। তা আস্তে আস্তে দেখলাম মানুষ এটার প্রতি কী যেন পেশা হাল। হঠাৎ মিমিয়াপা সবাই এবং ভাই সবাই মিলে আমাদের শুনিলে গেলাম আমার বাসায়, সবাই ডাক দিল, আমারও ডাক দিছে। তোর ডাক দেওয়ার পর রে মিমিয়াপা দেখ কথা তো এমনি কর না আমার লগে, আমি খাইছি রে যেভাবে ডাক দিছি সবতে, আমি মনে হচ্ছে আমি এক সাইডে সব মানে পিস্তল খাওয়া গেছে আমার গুলি করে মারবো, আমি কী জানি ভাব করে লাইছি। মিমিয়াপা হঠাৎ আইসা দুইটা আমার কান্দিছে, আমার জীবনে সবচেয়ে আমি বিশ্বাসই করতে না যে তার কাছে এত ভালো লাগছে বিজ্ঞাপনটা। তো ওই বিজ্ঞাপনটাতে মেরিট প্রথম আলো নমিনেশন পাই আমি। আমার লগে ছিল নোবেল ভাই, মাহফুজ ভাই, আমি। কিন্তু পুরস্কারটা আমার ফৈদ ভাই, সুবর্ণাপা আগেই বলছিল, তখন সুবর্ণাপা ফৈদ ভাই একসাথে ছিল, যে পাবি না পুরস্কারটা। আমি কি পাবো কি পাবো না তা তো জানি না। আফা একটা জামা কাপড় কিনা দিছে, আবার তখন হলুদ ট্যাক্সি কাপ গাড়ি ভাড়াও করে দিছে, আবার ভাড়াও দিয়ে দিছে ওইখানে যাওয়ার জন্য, হ্যাঁ ওইখানে যাওয়ার জন্য। তো আমার শখ জাগছে, কারণ আমি কোনোদিন যাইও নাই অ্যাওয়ার্ড সেরিমনি। তা আমি গেছি, যাওয়ার পর পিন্টু স্যার দেখি সামনে বসা, তা আমি স্যারের সালাম দিলাম দূর থেকে পলায় বললাম আমি বলতে হ্যাঁ যা কইছে সব ভুল, এটা বলে সে হাসা আমি পাইতাছি। তো মডেলদের ইয়া দেখায়, ছবি দেখায়, তো মাহফুজ ভাই নোবেল ভাই গেল, যাওয়ার পরে আমার গেল, এটা পুরো হরতালি আমার ইয়াটা দেখা। খারাপ ওস্তাদ আমার দুইটা কথা আছে, আমার দুইটা জিনিস দিবেন, একটা নতুন বল স্লিপেস একটা ম্যান, এই কথাটা খেলে দিছে। আমার তো ইয়ে গেছি গা, আমি পাইতাছি কনফার্ম। তো হঠাৎ শাকিলা জাফর আফা কইতাছে গিয়ে আসলে কে পাবে কে পাবে, শামীম শামীম সবাই কইতাছে, এই 2500 দর্শকের মধ্যে সবাই শামীম কইতাছে, 2-3 জন কয়নে নোবেল। আমি মাথাটা নিচে করে হালাইছি সরবে, আমার চোখটা পানি হয়ে পড়ছে। তো নোবেল ভাই উপরে স্টেজে উঠা অবস্থায় পুরস্কারটা নেওয়ার পরে বলতেছে যে আসলে আমি জানি না কোন কারণে পাইলাম, দর্শক জরিপে পেলাম না, কিন্তু পরে যাই হোক এটা যে কারচুপি হয়েছে এটা পিন্টু স্যার বুঝা লাইছে। বোঝার পর এটা একদিন সোনারগাঁ বলরুমে যারা নমিনেশন পাচ্ছে, যারা পুরস্কার পেয়েছে সব গেট টুগেদার করে, মানে ইয়া মিলন মেলা আর কি। তো ওইখানে মানে আমার যাওয়া লাগবে। তা আমি তো কিছু আমি আর যাবো না স্যার, মাফ করে দেন, আমার অফিসে কাম আছে, ওইটা আমি দেখবো না, মিমিকে বলে দিচ্ছি না। আর আমি আপনার কী করবো, আমি যাবো, কে কইছে, আমি স্যারে কইছি যা তুই আবার দিঘা দৌড় দিয়ে গিয়েছি। যাওয়ার পরে দেখি একটা স্টেজ বানিয়েছে, স্টেজের মধ্যে আমার ওই পারফরমেন্স করতে হবে। আমার স্যারে 30,000 টাকা দিচ্ছে পুরস্কার শরীফ। তা আমার জিজ্ঞেস তোর কাছে অনুভূতি কি, আমি কি স্যার টেহা আর ওইটা দুইটা আলাদা জিনিস, টেহা আনতে বাইরে এলে শেষ, আর ওইটা সারা জীবন থাকবো, যেটা পাই নাই সেটাই আফসোস রয়ে গেছে স্যার, চেষ্টা কর ইনশাল্লাহ ভালো কিছু পাবি। চেষ্টাই করে যেতেছি, যেটা ছাড়া যায় ওইটা ফেরত আসে না কখনো। এই আস্তে আস্তে মাছাঙ্গা থেকে বের হয়ে কাজ করলাম বাইরের ইউনিটে, এই টুকিটাকে কাজ টাজ কইরা মোটামুটি পোলারে পড়াইতেছিলাম, পোলা অনার্স শেষ। মানে এই মিডিয়া লাইনেই কাজ করতেছিলেন, অন্য কিছু আর না? আর অন্য কিছু আমি জানিও না। কত নাটকে অভিনয় করছেন আপনি আনুমানিক? আনুমানিক তো ধরেন ইউটিউব যখন আসলো তারপর থেকে শুরু কত 7-8 হাজার বা আরও বেশি হইতে পারে, 7-8 হাজার এরকম হইব। কারণ কি সিরিয়াল তো অনেক, 700, 800, 900, এই যে কমেডি 420 সেটাও তো 800 পরের উপরে, সাবাবাস সেটাও 700-র উপরে। তা আমি যদি সিরিয়ালের হিসাব করি, যদি ওই হিসাব করি তাহলে এরকম আরও বেশি। আচ্ছা, আজ থেকে প্রায় 4-5 বছর আগে ধরেন যে সিরিয়াল শেষ হয়ে যান একটা সময়তে শেষ করতে হয় তাদের গল্প টল্প। তা আমি যাদের আন্ডারে কাজ করতাম, যারা নাটকে অ্যাক্টিং করতাম, তাকেও ওই আপাতত ওই সময়টায় কোনো কাজ নাই। তো আমি ধরেন যে 4-5টা সিরিয়ালে কাজ করতাম, 4-5টা সিরিয়ালে মাসে আমার না হইলেও 15-20 দিন কাজ থাকতো তাদের আন্ডারে, আরও বেশিও থাকতো বা কমও থাকতো। এই কাজগুলোর জন্য হঠাৎ করে সবগুলো শেষ হয়ে যায়, তা আমার তো ওই সময়টা আমার পার করতে হবে, আমার খাইতে হবে না। আমি হঠাৎই 2-1 জন পরিচিত তারা ইউটিউবে একটু ভালো ভালো নাটক হচ্ছে, সিঙ্গেল নাটক আমরা করি চল, তেমন কিছু খারাপ কিছু হইলে আমি নাই,
ভালো কিছু না আমি আছি। তো বলছে ঠিক আছে, ওইটা তো আমিও করবো না, তো যেহেতু সহশিল্পী যে করবে না তা আমিও যাইতে পারি, অসুবিধা কি। তা একটা দুইটা সিঙ্গেল ইউটিউবে কাজ করতে গেলাম, দেখলাম যে ওখানে ভিউ আছে, আমাকে তারা চায়। তো এই করতে করতে অনেকগুলো কোম্পানি কাজ করা শুরু করলাম। সবই ইউটিউবে? সব ইউটিউব, তখন ইউটিউব বেজ হয়ে গেল সব। এখন আমাদের যারা টেলিভিশন আর্টিস্ট তারা আবার ইউটিউবে কাজ করে না, মাইকাল ইউটিউব এইটা তাদের ইগুতে লাগে, করছিল তখনকার আমার। আর যারা সিরিয়াল বানাইছে না, তাকেও আন্ডার কিছু আর্টিস্ট ছিল, শিল্পী ছিল। এই শিল্পীরা ধরেন যে শুনেন এই ক্যারেক্টারটা শামীম করবে, এই ক্যারেক্টারই করবে, শামীমকে নিয়েছেন, সরি, শামীম কিন্তু মানুষের ব্যাপার বুঝতে হবে। শামীম এমন একটা আর্টিস্ট যে এখন ইউটিউব বেস কাজ করে, আজে বাজে কাজ করে, ফালতু কাজ করে, গল্প ছাড়া কাজ করে, অ্যাক্টিং তো নাই, যেমনি ও অ্যাক্টিং করে যাচ্ছে তাই ওইভাবে রিলিজ দিচ্ছে। কয় ভাই ইউটিউব চ্যানেল থেকে চাইছে আর করছে, নিয়ে নেই, অন্তত 10টা পর্ব করুক। এই করতে করতে না অনেকগুলো সিরিয়াল থেকে নাই হয়ে গেলাম। নাই হয়ে গেলাম মানে ইউটিউবে আলটিমেটলি ঢুকে আপনি সিরিয়াল মেইন স্ট্রিম থেকে আলাদা করে দিয়েছে? আলাদা করে ফেলছি। এটা কিছু শ্রেণীর শিল্পী এবং কিছু শ্রেণীর শিল্পীরাও আমাকে অনেক বড় বড় ক্লেম দিয়ে রাখছে। কি ক্লেম? ক্লেমটা হচ্ছে শামীম এখন সেটে থাকে না, শামীম হাওয়ায় যায়। আমি একটা জিনিসই বুঝতাম না যে আমাদের শিল্পী সমাজকে কানে কথায় বিশ্বাস করে বেশি, নিজের চোখে কোনো দিন দেখছে কেউ? এই যে ইউটিউব করে যে আজকে দূর করে আমার তারা দিল ভাই, সবচেয়ে হাই বাজেটের নাটক হয় ইউটিউবে, যেটা চ্যানেলও যায় না। আর ইউটিউবওয়ালারা নিয়ে কাজ করছ না, কিন্তু ইউটিউবওয়ালারা তো হ্যাঁ ওই যে ভিউ হইলে তারে নিয়ে কাজ করে। আচ্ছা, ইউটিউবে ভিউ করতেছে না কাজ, ভালো তো করতেছে। কিন্তু আমি শিল্পী সমিতির একজন সদস্য, অ্যাক্টর গিলসের সদস্য। আমি আজকে 4 বছর ধরে টাকা দিই নাই, 3 বছর, প্রায় 4 বছরের কাছাকাছি। একটা বারের জন্য কি জিজ্ঞেস করে না শামীম কোথায়? আসি না, মরে গেছে, কেউ জিজ্ঞেস করে না। এই যে ইউটিউব বলে ফেসবুক বলে, আজকে আমি কিন্তু এই যে যত ওই যে ফেসবুকে বা ইউটিউবে যে সব ইন্টারভিউ দিছি, শুধু আমরা এই একটা স্ট্যাটাস দিছিলাম যে সব শ্রেণীর আর্টিস্টরাই কাজ করতেছে ঈদের মধ্যে। প্রত্যেক বছরই ঈদে দেখা গেছে আমি 20 দিন 22 দিন করে কাজ করছিলাম রোজার মধ্যে। তো রোজা রাখারও অপশন থাকতো না আমার, আমি চান দেখতে যাইতাম আমার পোলাবেন্ডায় মার্কেট করতে। আর এই পুরো রোজাটাই যাইতেছে, কেউ আমার কাজে ডাকে না। কোন কাজে? বিটিভি বা যে কোনো প্রাইভেট চ্যানেলগুলোতে কেউ ডাকে না। অনেক কাজ হইতেছে, সব শ্রেণীর শিল্পীর কাজ করতেছে, সবাই দেখি ফেসবুকে দেখতেছে, আইরে প্রত্যেক দিন ভিডিও ছাড়তেছে। আমার প্রশ্ন হচ্ছে তাদের কাছে, তা আমার তো অ্যাক্টিং করতে চাই নাই, আমি আমার অ্যাক্টর বানাইছেন আপনারা, এখন আপনারা আমার দূর করে দিচ্ছেন, তো দরকার আসলে কি অ্যাক্টর বানানো? আমি চাইছি আমার কাছে অ্যাক্টিং, আমার অ্যাক্টর বানান। আমি টুকিটাকি কাজ করি, ওইটা দিয়ে আমার সংসার বাল বাচ্চা চলতেছে। আমি সব ধরনের কাজ করতে পারবো। রিক্সা চলে তো কোনো দ্বিধাবোধ নাই, আলু পটলের ব্যবসা করতে গেলেও আমার কোনো সমস্যা নাই। আমার যেই ধরনের কাজ দিব আমি সেটা করতে প্রস্তুত, কারণ কাজই। আমি শুধু কাজ চাইছি, কিন্তু আমি কেন সমাজের থেকে বাইরে গেলাম গা? আমার প্রশ্ন আপনাদের কাছে। এই যে অ্যাক্টর, ডিরেক্টর, গিজ, অ্যাক্টর সিকিউরিটি, এরা তো সবাই আছেন, কই একটাবারও তো আমার নিয়ে ভাবলেন না, চিন্তা করলেন না। হ্যাঁ ভাববেন কখন জানেন? ফৈদি ভাই কয়ে গেছিল না, ফৈদি ভাই কয়ে গেছিল আমি ফৈদি মরে যাব, মরার আগ অবধি সবাই আমাকে ভালোবাসবে, আমাকে দেখতে ডাক্তার হসপিটাল সবাই আসবে। স্বীকৃতি যে একটা সম্মান দিতে হয়, সেটা আমি মরার পরেই পাবো। সেটা কি? 21 পদক পাই না, মরার পরেই পাইছি। আমার তো 21 পদক দেখে আমি ওই ধরনের ক্যাটাগরিতে আমি কেউই না, আমি চাইও না। কিন্তু আমি শিল্পী, আমি যে জায়গা থেকে আমার জন্ম সেই জায়গার মানুষই আমার ডাকে না, কেন ডাকে না? আজকে আমাদের শামসুমন ভাই, আমি যেটা শুনছি যে তার নাকি টাকা পয়সার দরকার ছিল না, তার অন্তরে খিদাটা ছিল অভিনয়ের। মিডিয়াটা তিনি কীরকম হয়ে গেছে, সবাই অভিনয় করতেছে যে যার মতন, চিনি না, ডাকি না। তো অ্যাক্টিং শিখলাম, কাজে তো লাগাইতেছে না, ভিতর তো শর্ট পড়াইতেছে, অ্যাক্টিং করবো, অভিনয় করবো, স্ক্রিপ্ট পড়বো। সেই লোকটা কি ওইটার মানে হয় হতাশে, মানে তারই অবস্থা হইলো কিনা আমি তাও জানি না। সন্ধ্যা আপা বলছিল, অনেক অনেক কষ্টের কথা বলছিল। মিডিয়ার মানুষগুলোকে একজনই মানে রাজনীতির চালের মতন হয়ে গেছে, এর কারে মাইরা কে খাইবো, এই অবস্থায় চলতেছে।
আজকে শিল্পী ধরেন আমি যদি কাজ করতে যাই কোথাও, ও হালাপতে না ওই যে অমুকের লাগে নাটক করছে, ওনার অমুকের লাগে কাজ করছে, আমার কথাটা বলবে না, কিন্তু অমুকের নামটা বলবে। ইজ্জতটা কার? আমার শিল্পী সমাজের। তারা কিন্তু বড় মাপের আর্টিস্ট, বড় আজকে দিয়ে হালাপ তো আলু পটল বেছে, এই বকাটা তারা দিবে আমাকে। এখন মনে করে যে আমি বোধহয় কাজকে ছোটো করছি, না কাজকে ছোটো করি নাই, আমি শিল্পীদেরকেও ছোটো করি না। কিন্তু সব ধরনের শিল্পীরা খায়, কাজ করে খাইতেছে, কিন্তু আপনাকে ইজ্জত বাঁচাইতে গিয়ে দেখা গেছে আমারই তো কাজ নাই। আপনার কিভাবে মানে চলে তাহলে এখন? আমি তো না খেয়ে থাকি না, আল্লাহ আমাকে দেয়। ধরেন যে আজকে আমি কোনো দিন আজকে এই মাসে আমি কারোর কাছে কই নেই কোনো কথা। ধরেন আমার ফেসবুকে মনিটেশন গেছিল হুট করে, মনিটেশন গেছে গা ওই আপনার পে ওয়ার্ডে কোনো টাকা বলতে না, আমি এটি বুঝিও না। তার মানে যে অ্যাডমিন তারা এমনি বুঝে লাইভ করতে থাকেন, ভিডিও বানাইতে থাকেন। এইবার এই ভিডিওরও একটা কাহিনী হয়ে গেছে গা। কাহিনী হয়েছে কি, ধরেন যে সবাই তো নিজের ফ্যামিলি নিয়ে কথা বলে, মানে নাটক নিয়ে কথা বলে, এটা নিয়ে কথা বলে, সেটা নিয়ে কথা, প্রবাসীদের নিয়ে কথা বলে না। প্রবাসীদের অনেক কথা থাকে তাদের, যেটা তারা নিজেরাও কার কাছে বলতে পারতেছে না। ধরেন এয়ারপোর্টের সমস্যা, ওইখান থেকে আসার সমস্যা, মাল সামানা চুরি হওয়ার সমস্যা, বিভিন্ন রকমের সমস্যা, টাকা পাঠায়, টাকা সময় মতন পৌঁছে না, এরকম বিভিন্ন রকম। তা আমি ধরেন যে হঠাৎ করে বললাম যে প্রবাসীরা কি জানেন, আল্লাহ হ্যাগর কী মাটিতে বানাইছে কইতারেন? আমিও জানি না, অনেক ধৈর্যশীল মাটি। নাইলে বছরকে বছর বছরকে বছর ফ্যামিলি বাঁচানোর জন্য প্রবাসে রোদে পড়তেছে, বৃষ্টিতে ভিজতেছে ব্যাঙের মতন, যার কোনো জ্বর ঠান্ডা নেই, আর ওই লোক কাউরে কয় না। এই ভিডিওটা আমি শুধু কইরা ছাড়ছিলাম, তো এই ভিডিওটা আমার 4 মিলিয়ন হয়েছিল। 4 মিলিয়ন হয়েছে, দেখলাম ও মা, এক টাকা দিন আমার মনিটেশন আয় পড়ছে, আল্লাহ মনিটেশন আয় পড়ছে, ইয়ে আছে এই ইয়াতে। তারপরে পেওয়ারের টাকা ঢুকছে, কত জানি $20 না $15 এরকম ঢুকছে। হঠাৎ করে আমার ভাই, আমার না ও বাসি ভাই, আমার ইয়াতে টাকা ঢুকছে ভাই। এই যে বললে না, ওরা না কেন মনে হচ্ছে আমার ভাই ডাকছে, আমার ভাই প্রবাসীর মনে করে যাম ভাই ডাকছে, আমার ভাই ডাকছে। আমি হারাম বলতে ফেসবুকে অনেকেই বলে স্বামী বোধ প্রবাসী গোষ্ঠী টাকা খায়। আমি আপনার চ্যানেলেও বলে যাচ্ছি ভাই, আমি জানি না এটা কতজন ভিডিও দেখবেন আপনারা ইউটিউবে বা ফেসবুকে, বিশ্বাস করেন ভাই, প্রবাসীরা আমাদের টাকা দেয় না, প্রবাসীরা এক একজনের এক একটা দোয়া দেয়। আর এই দোয়ার মূল্য যদি হিসাব করতে যাই না, সুইস ব্যাংকেও নাই এত টাকা। যদি মূল্য দিতে যাই প্রবাসীদের দোয়ার, প্রবাসীদের খায়া লয়া কাম নাই, আমার মতন স্বামীদের টাকা দেওয়ার জন্য তারা বিকাশ নম্বর চায়। হাজার হাজার প্রবাসী ভাইরা আমার বিকাশের টাকা দেওয়ার জন্য পাগল হয়ে জায়গা। আমি বলছি ভাই, আমার একটা টাকাও দিবেন না, আপনাদের কষ্টের টাকা আমি খাইয়া ভাই হজম করতে পারবো না। আপনি যদি দেওয়ার ইচ্ছা থাকে এতিমখানায়, মাদ্রাসায়, কোনো মসজিদে দান করেন, কোনো অসহায় মানুষের পাশে দাঁড়ান। আমি 3 বেলা খাইতে পারি ভাই, আমার খাওয়ার কোনো সমস্যা নাই, খালি একটু দোয়া করবেন আপনারা। মানুষ খালি আমাকে ক্লেম দিয়ে যাচ্ছে, আমি বলে টাকাই খাই টাকাই খাই। বিদেশিরা প্রবাসীরা তাদের একটা তৈরি করছে, সংগঠন আছে, সংগঠনে আমাকে নাকি লাখ লাখ টাকা দিচ্ছে। আমি একদিন খাটাস করে বলছি আমরা লাখ লাখ কি কোটি কোটি টাকা দিছে। এই যে আমার বাসার সামনে যে ঝিলটা আছে না কিনা লিছি, এই যেটা পুরো সরকার তুলে লিছি। ওই যে দেখেন 12 তলা 2টা বিল্ডিং আছে, এটি সব কিনা লিছি আমি। এখান থেকে 2টা ফ্ল্যাট আমি দিয়ে দেবো, তোর লে দিচ্ছি। আয়া আপনার বোধহয় এটা হিতে বিপরীত হয়ে গেল না, মানে উল্টো হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলেন আপনি আসলে নিজের কথাগুলো বলার জন্য, মানুষ এখন আপনার এই দুঃখ দুর্দশার ব্যাপারগুলো নিয়ে ট্রল করে, হাসি ঠাট্টা আমি তামাশা করে। এমনি একটা ছবির যে ইয়ার উপরে লেখে না, আমি একটা ইনস্টিটিউট কী জানি কয়, আমার বোধ কথাটা তো একটু ছিল না। ধরেন যে আমি বলছি ও ভাই বুঝলাম না কিছু, মিডিয়াতে এত কাজ হয়, আমি তো মধ্যবিত্ত ফ্যামিলির শো নিচে হয়ে গেলাম না, আমি নিম্ন আর মানুষ, নিম্ন আর আর্টিস্ট, জানলা ফাঁকতে চায় থাকি, কে জানি কোন সময় একে বসে আমি কাজ আছে, আমার কি কাজ আসবে না? আমি তো ইউটিউবে কাজ করি, টুকিটাকি কাজ করি, 2-1 দিন 4 দিন 5 দিন, আমার সংসার আলহামদুলিল্লাহ ডাল ভাত খেয়ে চলতেছে। আমি যেটা খাই আল্লাহ তো অনেকের বাসায় খায় না, তাও
অনেক আছে না ওরা নিম্ন আয়ের মানুষ, তারা অত খাইতে পারতেছে না। তা আমার তো আল্লাহ 3 বেলা খাওয়াইতেছে, আল্লাহর কাছে লাখো কোটি, আমি তো কারোর কাছে হাত পাচ্ছি না ভাই, আমার দেন। আরে তোর কাছে কি যাবো না? আমি চাইলে আমার রবের কাছে যাবো, আমার সৃষ্টিকর্তার কাছে যাবো, নামাজের পার্টিতে বৈশা যাবো। তুই দেওয়ার কে? আমি তোর কাছে যাবো? আল্লাহ যদি দেখ কারো না কারো উচিলে আমার কাছে চলে আসবে। আমার যখন পৃথিবীতে পাঠাইছেন তারও 500 বছর আগে আমার রিজিক লিখকে পাঠাইছেন না? তো এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে এটা হইলো, এটা তো ভালো হইলো না শেষ পর্যন্ত। না, তাহলে যে চ্যানেল 24 বা নিউজ 24 এইদেরকে যখন আমি, আমার প্রথম ইন্টারভিউটা নিয়েছিল হচ্ছে আপনার চ্যানেল আই। হ্যাঁ, চ্যানেল আয়ের যে ভাইটা ইন্টারভিউ নিল, আমরা ওই স্ট্যাটাস দেখি, সে আমার একটা ফোন দিল, সঙ্গে কী কীছে আপনার সমস্যা কি? আমি ভাই কিছুই না, প্রত্যেকটা চ্যানেলে ঈদের কাজ চলতেছে, আমার তো কই এই কষ্টই একটা স্ট্যাটাস দিয়েছে, আর কিছু না। আমি কালকে আসতেছি একটা ইন্টারভিউ দিব। তো আমার জিজ্ঞেস করছে যে এখন কী অবস্থা? আমি কি ভাই দেখেন, ধরেন যে আমি যে একজন শিল্পী, রোজার মাস চলতেছে, আজকে রোজার 11টা চলে যায়, সব শ্রেণীর শিল্পীদের কাজ হচ্ছে আমার কাজটা করে। 4 বছর আগে ইউটিউব নিয়ে যে মানুষগুলো আমাকে ট্রোল করলো, আজকে সেই ইউটিউবারদের নিয়ে কাজ করতেছে তারা, তারা এই বিষয় নিয়ে আলোচনা হলো। আমি যেটা বলছি না, আমি বলছি ভাই আমি খাওয়াতে বলি না, আমাকে কেউ আমার বাজার দেন, কেউ আমার ঈদের সময় দেন, কেউ আমার ইয়া দেন, আমি কারোর কাছে চাই নাই। আমি চাইছি আমার কাজ কাজে ফেলে খাতটা। ঈদের নাটক যদি একটাও যদি করতে পারি, তাহলে আমার মনটা বুঝাইতাম না যে আমি অ্যাক্টর হিসেবে একটা কাজ পাইছি। তো পুরো রোজাটা যেতেছে গা, আমার একটা কাজ আসতেছে না কেন? এটা কী কারণে? আমি তাদের কাছে প্রশ্ন রাখলাম যে আমার অ্যাক্টর গিলস, ডিরেক্টর গিলস, অ্যাক্টর গিলসের, যে আমি কিন্তু ইউটিউবার আর কই নাই, কোনো ইউটিউবার বিষয়ে আমি এখানে আসি নাই, আমি শুধু আমার টেলিভিশন সেকশনে আসছি। আমি একটা বারের জন্য ওই সেকশনের কথা বলি না, কেন জানি ঘুরে ফিরে আবার আমার একটা নিয়ে লেগেছি, কারণ না কিছু সে আমি একজন ইউটিউবারের কাছে ইন্টারভিউ দিয়েছিলাম, তারা এটা ছড়াইছে। এরা ভিউ পাওয়ার জন্য, আমি পরে গিয়ে বুঝছি, আমাকে অনেকেই বলে আসছে তুই এত টাকা নিস, তোর এটা দিছে সেটা দিছে, ওই দেশেতে এত টাকা এসে। এখন আমাকে কেডাই দিল ভাই? আমার কাছে সন্দেহ হইলো যে ভাই এআই দিয়ে কি কোনো করা সম্ভব? আমি বুঝতেছি না ভাই, বিশ্বাস করেন ভাই। আমি কিন্তু এখনও এই যে আজকে আপনার এখানে আসছি, আজকে ঈদের পরের দিনটা 4-5 হ্যাঁ, এখন রোজার ধরেন- ঈদের পরে। হ্যাঁ, হ্যাঁ, ধরেন যে এই যে এখানে আসছি না, আমি 4 দিন শুধু স্টেজ শো করছি, সেখানেও ঠকাইছে আমার আর হারুন ভাই, ঠকাইছে। তাদের নাম বলবো না, তারা ঠকাইছে, হয়তো তারা নিজেরাও ঠকে রয়েছে কোনো কারণে। তো ধরেন যে এইখানে স্টেজ পারফরমেন্স করলাম আমি, হ্যাঁ, তো এইখান দিয়ে যে টাকাটা পাইলাম সেটা দিয়েও কিন্তু আমার সংসার চলতেছে আলহামদুলিল্লাহ। কিন্তু এখন পর্যন্ত অনেক ডিরেক্টর আমার ঈদের পরে কাজে নিচ্ছে, এই রোজার মধ্যে আমাকে অনেক বড় বড় ডিরেক্টর ফোন দিয়েও কাজ ঈদের আগে করতেছে, তারা তোকে নিয়ে কাজ করবো। ইভেন আমাকে সে একটা বিজ্ঞাপনের অফার দিচ্ছে, এরকম ডিরেক্টর আছে, এবং অনেক বড় একটা কোম্পানির নাম বলছে, কিন্তু কোনো কাজ নাই। হইল না কাজ। শামীম ভাই, আপনার এখন সময় কাটে কিভাবে? আমার সময় কাটে আমার ফেসবুক দিয়ে, ওই সারাক্ষণ ফেসবুকে টুকটাক যা করেন এটাই? আলহামদুলিল্লাহ। কিন্তু এইখানে ওই যে কি কয় জানি রিচ কি জানি কয়টা পড়ে যায় না, এগুলো আপনি খুব একটা বোঝেনও না তেমন না একটা। না আমি এটি বুঝি না। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 3 ছেলে, আল্লাহর মাল। 3 ছেলে। জি ঢাকাতেই থাকেন আপনারা? হ্যাঁ, আমি ঢাকায় থাকি। ও আরেকটা কথা, আমি মানে আপনার মাধ্যমেই আমি বলতে চাইতেছি যে অনেকেরই আমার বলার ইচ্ছা ছিল, আর কোনো বই পাইনি, আমার লাস্ট হচ্ছে না আপনি আমার ভাই, যেটা হচ্ছে যে মানুষে আমি বলছিলাম যে ভাই আমার খরচাটা হচ্ছে কি, আমি কিস্তিতে কিছু টাকা আছে আমার, তো আমার মাস শেষে কিস্তিটা দিতে হয়। কিস্তি হচ্ছে 2টা, একটা হচ্ছে 5,500, আরেকটা 4,000। এইটার হিসাব করে আমার দেখা গেলো যে আমার মাসিক আমার খরচা, যদিও যদি হুটকি বলতে ভাত খাওয়া, কিন্তু বাচ্চারা তো আর খাইতে পারে না, নর্মালি আমার 60-70 হাজার টাকার মতন হয়ে যায় কিস্তি টিস্তি দিয়া। ঢাকা শহরে এইটা আমার জন্য একটু কষ্টকর হয়ে যায়। তারপর আল্লাহ চালা নিচ্ছে আমার এই ফেসবুকের, এই যে এইবার যদি পাই তাহলে আলহামদুলিল্লাহ। 1 লক্ষ মানে $1,000 আমি জীবনে প্রথমবার। আমি এটা আপনার এখানে আগে বলে দিচ্ছি, বলতে চাই নাই, কারণ আমি আমার ভাইদেরকে আমি বলতে চাইতাম যখন আমি টাকাটা তুলতে যাবো। ঠিক আছে। মূল কথা হচ্ছে যে আমিও এটাই বিশ্বাস করি, আমার মনে হয় দর্শকরাও বিশ্বাস করেন রিজিকের মালিক আল্লাহ। কিন্তু আজকে ওনার এই গল্পটা শুনে, উনি সংসারে প্রতি মাসে 80,000 টাকা লাগে, অমুক লাগে তমুক লাগে, এগুলো নিয়ে আমাদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কথা হয়েছে। বাট আমি একটা জিনিস, এটা ওনার জন্য শুধুমাত্র না, এটা আমাদের বাংলাদেশের শিল্পী সমাজের অনেকের জন্য এটা সত্য।
এনারা একসময় আমাদের জন্য স্টার হয়ে যান, এরা আমাদের মধ্য গগনে অবস্থান করেন, কখনো কখনো কেউ কেউ মাথার তাজ পর্যন্ত হয়ে যান। আনফর্চুনেটলি জীবনের শেষ বয়সে এসে তাদের যে পরিণতিগুলো হয় আর্থিকভাবে, সেটা আমাদেরকে অনেক বেশি হতাশ করে। এই জায়গাটার পরিবর্তন আসলে কিভাবে সম্ভব, এটা নিয়ে একটু চিন্তা করা উচিত। বিশেষ করে শিল্পী সমাজ যারা এখন অনেক বেশি অ্যাক্টিভ আছেন, তারাও তো একসময় ওই সময়টাই লিড করবেন, ওই সময়টাই থাকবেন। হ্যাঁ, অনেকেই বৃদ্ধ বয়সে এসে, জীবনের শেষ বয়সে এসে প্রচুর কাজে ব্যস্ত আছেন, এরকম অনেক আর্টিস্ট আছেন। আমি একটা জিনিস বিশ্বাস করি, একজন শিল্পী আজীবন শিল্পী। তো যাই হোক, এই হাহুতাশের মধ্য দিয়ে ভালো কিছু হোক, এটাই আমরা চাই। শামীম ভাই, জি, তাওয়াক্কাল তো আল্লাহ, ঠিক আছে, হতাশ হওয়ার কিছু নাই। এবং ওই আপনি যেটা বিশ্বাস করেন, রিজিকের মালিক হচ্ছেন তিনি, তাই না? তিনি তো ওয়াদা করেছেন যে আমি তোমার রিজিক এমনভাবে দিব যেটা তুমি চিন্তাও করতে পারবে না, তাই না? সো ওইটা বিশ্বাস করে আমাদেরকে থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি দিন কাজ করি না, বাট আমার কাছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে যদি আমি বলি, সেটা হচ্ছে এই ইমোশনগুলো না, মানুষের এই ইমোশনগুলো কচু পাতার পানির মতো। হ্যাঁ, একটা কচু পাতার পানি, যদি আপনি এটা মনে করেন পানিটা আপনার দরকার, যতক্ষণ আপনি ধরে রাখতে পারবেন, ধরে রাখতে গেলেও আপনাকে চিন্তা করতে টলমলে, কিন্তু সবসময় আতঙ্কগ্রস্ত থাকতে হয়। এটা আপনার কখনো ডান দিকে যাচ্ছে পানিটা, কখনো বাম দিকে, কখন জানি পড়ে যায়, এবং শেষমেশ পানিটা থাকে না। আইদার আপনার সূর্যের তাপে শুকায় যায়, অথবা আপনার হলো কোনো এক সময় গড়ায় পড়ে। এটাকে যদি কেউ ধ্রুব সত্য মনে করে, তাহলে তার চেয়ে বড় বোকা আর কেউ নাই। মানুষ খুবই জাজমেন্টাল, মানুষ জাজমেন্ট করতে পছন্দ করে, বাংলাদেশের মানুষ। আপনি একটা ভালো কাজ করছেন, আপনি আজকে প্রশংসা পাবেন। কোনো একটা সময় যদি ভুল করে একটা ভুল কাজ করে ফেলেন, ওই মানুষ যে আপনার প্রশংসা করছে, সে আপনার মনেও রাখবে না যে আপনি একটু আগে একটা ভালো কাজ করছেন, আপনাকে একদম ছিলে লবণ লাগাই দিবে। তো এইরকম একটা কমিউনিটি নিয়ে, জাজমেন্টাল কমিউনিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যারিয়ার করা খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। আপনার জন্য শুভকামনা থাকলো ভাই, আপনি অনেক ভালো থাকবেন। জি, ইনশাল্লাহ দোয়া করবেন আপনারা আমার সবার জন্য। আপনারা সবাই একদম খাঁটি সত্য কথা বলে আমার ভাইয়ের সামনে বলতেছি, আমি কোনো প্রবাসী ভাইয়ের কাছ থেকে এখনো টাকা পাই নাই, আমি টাকা চাইও নাই। এইটা যারা ভেবে থাকবেন তারা ভুল। প্রিয় দর্শক এবং শ্রোতা, শেষ হলো আজকের এপিসোড। আসসালামু আলাইকুম।